এবার আমরা জানবো স্পেস ল্যাটিস সম্পর্কে। স্পেস ল্যাটিস কি জিনিস? স্পেস ল্যাটিস হচ্ছে কিছু কাল্পনিক বিন্দু, কিছু ইমাজিনারি পয়েন্ট যেগুলো রিপ্রেজেন্ট করে যে একটা ক্রিস্টালের মধ্যে অ্যাটমগুলো কিভাবে থাকে। ওকে, একটা ক্রিস্টালে অ্যাটমগুলো কিভাবে থাকে সেটা যখন আমরা একটা এরকম পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তখনই সেটা কি হয়, স্পেস ল্যাটিস বলা হয় সেটাকে। ওকে, সো স্পেস ল্যাটিস আর কিছুই না, কিছু বিন্দু, কিছু পয়েন্ট যেগুলো আহ, অনেকগুলো মানে ইনফিনিটি সংখ্যক চিন্তা করা হয়, যে এদিকে ইনফিনিটি সংখ্যক বিন্দু। এবং শর্ত হলো এদের প্রত্যেকটা পয়েন্টের সারাউন্ডিংস সেম হইতে হবে, আইডেন্টিক্যাল হইতে হবে, একই রকম হইতে হবে। ওকে, যেমন এইটা একটা পয়েন্ট, এই পয়েন্টের উপরে গেলে, উপরে এতটুকু গেলে আমরা আরেকটা পয়েন্ট পাবো, ডানে এতটুকু গেলে আমরা আরেকটা পয়েন্ট পাবো, বামে গেলে আরেকটা পয়েন্ট পাবো, নিচে গেলেও আরেকটা পয়েন্ট পাবো। ওকে, সো এখানে যত বিন্দুই থাকুক না কেন সবার ক্ষেত্রে এই জিনিসটা হইতে হবে। যেমন এই পয়েন্টটা যদি আমি ধরি, এই পয়েন্টের উপরেও কিন্তু একটা পয়েন্ট আছে, ডানে একটা আছে, বামে একটা আছে, নিচে একটা আছে, সারাউন্ডিং সেম। এই পয়েন্টটা ধরলে এটার উপরে একটা আছে, বামে একটা আছে, নিচে একটা আছে, ডানেও একটা আছে, যেহেতু আমি বলছি ইনফিনিটি সংখ্যক বিন্দু, তো এইদিকেও একটা বিন্দু থাকবে যেগুলো আমি আঁকি নাই হয়তো। তো সারাউন্ডিং সেম থাকতে হবে আর ইনফিনিটি সংখ্যক বিন্দু, সেটাকে আমরা স্পেস ল্যাটিস বোঝাই। তো এখানে আমরা এই যে কোনায় কোনায় যেগুলো, এগুলোকে বিন্দু ধরে নিই এক একটা। তো এটা কি স্পেস ল্যাটিস? আমরা একটু দেখি, আমরা এই বিন্দুটার কথা চিন্তা করি। এই বিন্দুটার কোনাকুনি, ডানে কোনাকুনি গেলে এখানে আমরা আরেকটা বিন্দু পাচ্ছি। আমরা কি বলছি, সারাউন্ডিংস সেম হইতে হবে প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে। তাহলে এখানে একটু দেখি চেক করে, হ্যাঁ ঠিক কথা, এখানে কোনাকুনি ডানের দিকে গেলে আমি আরেকটা বিন্দু পাচ্ছি। কিন্তু এই বিন্দুটার ক্ষেত্রে, এটার ডানে যদি আমি যাই, আমি কি কোনো বিন্দু পাচ্ছি? না। তার মানে এখানে প্রত্যেকটা পয়েন্ট আইডেন্টিক্যাল না, প্রত্যেকটা পয়েন্টের সারাউন্ডিংস আইডেন্টিক্যাল না, যার কারণে এটা স্পেস ল্যাটিসই না। তাহলে স্পেস ল্যাটিস কি জিনিস? কিছু ইমাজিনারি পয়েন্ট যেটা রিপ্রেজেন্ট করে যে একটা ক্রিস্টালের মধ্যে অ্যাটম বা মলিকিউল বা যাই বলি না কেন সেগুলো কিভাবে আসে, সেটা রিপ্রেজেন্ট করে। আর এখানে প্রত্যেকটা পয়েন্টের সারাউন্ডিংস আইডেন্টিক্যাল হইতে হবে। ওকে, এরপরে আমরা দেখি আরেকটা, এটা একটা স্পেস ল্যাটিস। আমরা এখন দেখব কিভাবে আমরা ট্রান্সলেশন ভেক্টর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি। ওকে, এই পুরো স্পেস ল্যাটিস কিন্তু জেনারেট করা যায় ট্রান্সলেশন অপারেশন দিয়ে। ট্রান্সলেশন অপারেশন করার জন্য আমাদের কি দরকার? ট্রান্সলেশন ভেক্টর দরকার। ট্রান্সলেশন ভেক্টর হচ্ছে এরকম একটা ভেক্টর, t equals to n1 a plus n2 v plus n3 c। এখানে a একটা ভেক্টর, b একটা ভেক্টর, c একটা ভেক্টর। ওকে, তো এ বি সি এই তিনটা ভেক্টরকে বলা হয় ফান্ডামেন্টাল ট্রান্সলেশন ভেক্টর, অথবা ক্রিস্টাল অ্যাক্সিস বলা যেতে পারে, অথবা বেসিস ভেক্টর বলা যেতে পারে। তো এবিসি এই তিনটা হচ্ছে ফান্ডামেন্টাল ট্রান্সলেশন ভেক্টর। এখন আমরা একটু একটু দেখি যে এখানে যদি আমাদেরকে বলা হয় যে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হলো এই এ ভেক্টর, যেটা কিনা আমাকে একটা সাদা পয়েন্ট থেকে ডানের একটা সাদা পয়েন্টে নিয়ে যায়, এই এ ভেক্টরটা। এবং এখানে আমাকে আরেকটা ভেক্টর দিয়ে দেওয়া হলো বি ভেক্টর, যেটা কি করে আমাকে একটা সাদা পয়েন্ট থেকে তার কোনাকুনি একটা হলুদ পয়েন্টে নিয়ে যায়। ওকে, এবার আমার কাজ হলো, আমি আমি আরে আরে অবস্থান করছি বর্তমানে, এবং আমার কাজ হলো আর প্রাইমে আমি যাব। ওকে, আর থেকে আর প্রাইমে যাব। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে স্পেস ল্যাটিসে যে কোনো একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাওয়া যায় এক ট্রান্সলেশন অপারেশনের মাধ্যমে। এই ট্রান্সলেশন অপারেশন করতে আমাদের কি দরকার? একটা ট্রান্সলেশন ভেক্টর দরকার। ওকে, তাহলে আমি আর পয়েন্ট আছে, এবং আর পয়েন্ট আমি এমন একটা ট্রান্সলেশন ভেক্টর অ্যাড করবো, এমন একটা ট্রান্সলেশন অপারেশন করব যেন আমি আর প্রাইমে পৌঁছে যাই। তাহলে আর প্রাইম ইকুয়ালস টু আর প্লাস টি, মানে আর এর সাথে আমি একটা ট্রান্সলেশন অপারেশন অ্যাড করলে আমি পৌঁছে যাব কোথায়? আর প্রাইমে। ওকে, সেই ট্রান্সলেশন অপারেশনটা কি? আমরা দেখতেছি আমাদের এই সাদা থেকে জাস্ট এই হলুদে যাইতে হবে। তো এটা কিসের সাহায্যে আমরা যেতে পারি? এই যে বি ভেক্টরটা আমার দেওয়াই আছে, বি ভেক্টরটা ইউজ করেই আমরা কিন্তু আর থেকে আর প্রাইমে যেতে পারি। সো এখানে আমার এ ভেক্টর ইউজ করা লাগতেছে না, আমার জাস্ট বি ভেক্টর একবার ইউজ করলে আমি আর থেকে আর প্রাইমে পৌঁছে যেতে পারি। তাই আমার এখানে আমরা টি এর জায়গায় লিখতে পারি 0a প্লাস 1b, মানে 0 বার আমরা এ ভেক্টরটা ইউজ করছি,
আর একবার আমরা বি ভেক্টরটা ইউজ করলাম। তাহলে ট্রান্সলেশন ভেক্টর সমান কি? 0 ইন্টু এ প্লাস 1 ইন্টু বি। ওকে, তো এখানে সি আসে নাই কারণ আমরা 2D একটা স্পেস ল্যাটিস দেখাইছি, 3D হইলে ওখানে সি আসতো। আচ্ছা, তো এখানে জিরোটা কি? জিরোটা হচ্ছে আমাদের সেই n1, আর ওয়ানটা কি? ওয়ানটা হলো n2। তো এই এবিসি এই তিনটা বেসিস ভেক্টরের যে সহগগুলো n1 n2 n3, এই তিনটাই সহগ যদি ইন্টিজার হয়, পূর্ণ সংখ্যা হয়, তখন আমরা সেটাকে বলবো প্রিমিটিভ ট্রান্সলেশন অপারেশন, বা এই টি কে বলা হবে প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর। ওকে, যদি এর ইন্টিজার হয়। আর যদি ইন্টিজার না হয়, কোনটা ভগ্নাংশ হয়, তাহলে আমরা কি বলবো? নন প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর। সেটা আমরা একটু পরে দেখতেছি। ধরি আবারও সেম কোয়েশ্চেন, আমাকে আর থেকে আর প্রাইমে যেতে হবে, কিন্তু এবার আমাকে ভেক্টর দেওয়া হলো এই এ ভেক্টরটা, যেটা কিনা আমাকে এই এরকম একটা সাদা বিন্দু থেকে পাশের একটা সাদা বিন্দুতে নিয়ে যায়, এবং এই বি ভেক্টরটা, যেটা কি করে আমাকে উপরে নিয়ে যায়, একটা সাদা পয়েন্ট থেকে উপরের দিকে নিয়ে যায়। তাহলে এবার আমি ডানে যেতে পারি এবং উপরে যেতে পারি। আমাকে পৌঁছাইতে হবে আবার সেই আর প্রাইমে। তাহলে আর প্রাইমে পৌঁছাইতে গেলে আমি এখন আছি আর পজিশনে। তাহলে আর এর সাথে আমার এমন একটা ট্রান্সলেশন অপারেশন অ্যাড করা লাগবে যাতে আমি আর এ পৌঁছাই। ওকে, এবার কিন্তু আমি ডানে আর উপরে যেতে পারি। তাহলে আমি ডানে কতটুকু পরিমাণ যাব? আমি ডানে এই পর্যন্ত আসব, কারণ বিন্দুটা এই পর্যন্ত। ডানে এতটুকু আসলাম, এরপরে আমি উপরে চলে যাব, তাহলে আমি পৌঁছে যাবো আর প্রাইমে। তাহলে ডানে আমি কতটুকু আসলাম? আমি ডানে এ ভেক্টর ইউজ করে এইটুকু আসলাম, কিন্তু এটা এ ভেক্টর, এটা তো এ ভেক্টর না, এটা এ ভেক্টরের অর্ধেক। তাই আমরা এখানে লিখবো হাফ এ। সেম ভাবে আমরা উপরে কিন্তু টোটাল এইখানে উঠিনি। বি ভেক্টর দিয়ে আমরা কি করতে পারি? বি ভেক্টর দিয়ে আমরা এখান থেকে এখানে চলে আসতে পারি, কিন্তু আমরা তো এখান থেকে এখানে আসিনি, আমরা তার অর্ধেক পথ চলে আসছি। তো অর্ধেক পথ আসার কারণে আমরা এখানে লিখবো কি? হাফ বি। সো আমাদের ট্রান্সলেশন ভেক্টরটা কি? টি ইকুয়ালস টু হাফ এ প্লাস হাফ বি। তো যেহেতু এখানে n1 আর n2 এর ভ্যালু হচ্ছে ইন্টিজার না, নন ইন্টিজার, তাই আমরা এটাকে বলবো নন প্রিমিটিভ ট্রান্সলেশন অপারেশন, এবং এটাকে বলবো নন প্রিমিটিভ ট্রান্সলেশন ভেক্টর। এবার আমরা জানবো ইউনিট সেল সম্পর্কে। ইউনিট সেল হলো এমন একটা সেল যেটার কন্টিনিউয়াস রিপিটেশনের মাধ্যমে আমরা কমপ্লিট স্পেস ল্যাটিসটা পাবো। এটা একটা স্পেস ল্যাটিস, এখানে পয়েন্ট দিয়ে দেখানো হয়েছে। এই পয়েন্টগুলো কিন্তু কোনো মলিকিউল বা আয়ন ওরকম কিছু না, জাস্ট পয়েন্ট, যেগুলো রিপ্রেজেন্ট করে যে একটা ক্রিস্টালে আয়নস বা মলিকিউলস গুলো কিভাবে থাকবে। ঠিক আছে, তো এই পয়েন্টের এখানে একটা একটা বক্স আকারের একটা অংশকে হাইলাইট করা হয়েছে। এটা একটা ইউনিট সেল, কারণ এটার কন্টিনিউয়াস রিপিটেশনের মাধ্যমে আমরা পুরো এই স্ট্রাকচারটা কিন্তু পেতে পারি। তাহলে ইউনিট সেল কি? একটা একটা ছোট্ট একটা সেলের মতো অংশ, যেটার কন্টিনিউয়াস রিপিটেশনের মাধ্যমে আমরা পুরো স্পেস ল্যাটিসটা পেতে পারি। ওকে, তাহলে এই ধরলাম একটা স্পেস ল্যাটিস, অনেকগুলো বিন্দু, এই একটা ইউনিট সেল। এটা কি একটা ইউনিট সেল হবে? হ্যাঁ, অবশ্যই, কারণ এটার কন্টিনিউয়াস রিপিটেশনে আমরা কিন্তু এই পুরো কমপ্লিট স্পেস ল্যাটিসটাকে ক্রিয়েট করতে পারি, তাই এটা একটা ইউনিট সেল। ওকে, তাহলে এটা কি একটা ইউনিট সেল হবে? অবশ্যই, কারণ এইটার কমপ্লিট রিপিটেশনেও কিন্তু আমরা পুরো স্পেস ল্যাটিসটা পাই। ওকে, এটা দিয়ে আমরা পুরো স্পেস ল্যাটিসটাকে তৈরি করতে পারি। এটা কি একটা ইউনিট সেল হবে? হ্যাঁ, অবশ্যই, কারণ এটারও বারবার রিপিটেশনের মাধ্যমে আমরা একটা স্পেস ল্যাটিস তৈরি করতে পারি। ওকে, তাহলে এই তিনটাই হচ্ছে ইউনিট সেল। ইউনিট সেল প্রধানত দু প্রকার, একটা হলো প্রিমিটিভ ইউনিট সেল, আর একটা হলো নন প্রিমিটিভ ইউনিট সেল। প্রিমিটিভ ইউনিট সেল কাকে বলে? যাদের যে ইউনিট সেলের ইফেক্টিভ পয়েন্ট হচ্ছে 1, তাদেরকে আমরা বলবো প্রিমিটিভ ইউনিট সেল। আর যাদের ইফেক্টিভ পয়েন্ট হচ্ছে 1 এর থেকে বেশি, তাদেরকে আমরা বলবো নন প্রিমিটিভ ইউনিট সেল। তো ইফেক্টিভ পয়েন্ট বলতে বোঝায় এগুলো তো পয়েন্ট, এই প্রত্যেকটা তো পয়েন্ট, ল্যাটিস পয়েন্ট এগুলো। এই পয়েন্টগুলোর যতটুকু অংশ এই ইউনিট সেলের ভেতরে আছে সেটাকে আমরা বলবো ইফেক্টিভ পয়েন্ট। ওকে, তাহলে আমি পয়েন্টগুলোকে একটু বড় করে দেখি। ধরি এটা হচ্ছে সেই পয়েন্ট, আর এইটা হচ্ছে আমাদের সেই ইউনিট সেল। এখন এখানের কতটুকু অংশ এই ইউনিট সেলের ভেতরে আছে, এই পয়েন্টগুলোর কতটুকু অংশ এই ইউনিট সেলের ভেতরে আছে?
এই অংশগুলো, এই যে কালো কালো করা অংশগুলো, এই অংশগুলোই হচ্ছে ইউনিট সেলের ভেতরে কাজ করতেছে, ইফেক্টিভ অংশ এগুলো। তাহলে এটা কি? এটা পুরো বৃত্তের 4 ভাগের 1 অংশ না? তাহলে এটা 1/4 লেখা যায়, এটাকেও 1/4 লেখা যায়, এটাকেও 1/4 লেখা যায়, অ্যান্ড এটাকেও 1/4 লেখা যায়। তাহলে ইফেক্টিভ পয়েন্টের সংখ্যা কত? এখানে টোটালি ইফেক্টিভ পয়েন্ট কত? 1/4 প্লাস 1/4 এভাবে করে করে 4 বার যোগ করলে আমরা 1 পাচ্ছি। তাহলে ইফেক্টিভ পয়েন্ট যেহেতু 1, তাই এটা হলো প্রিমিটিভ ইউনিট সেল। তাহলে এটা কি প্রিমিটিভ ইউনিট সেল হবে? হ্যাঁ অবশ্যই, কারণ এখানে ইফেক্টিভ পয়েন্ট একটাই, সো একটা 1 ইফেক্টিভ পয়েন্ট, তাই এটা প্রিমিটিভ সেল। এটা কি প্রিমিটিভ সেল হবে? না, কারণ এইখানে 1/4, এই 4 কোণায় 1/4, 4 কোণায় 1/4 থাকার কারণে ইফেক্টিভ পয়েন্ট তো 1, প্লাস এইখানে একটা পয়েন্ট আছে না, যেটার অর্ধেক, যেটার হাফ পরিমাণ ইউনিট সেলের ভেতরে আছে, ওই হাফও কাজ করতেছে এখানে। ওকে, আবার এইখানে একটা পয়েন্ট আছে যেটার হাফ ইউনিট সেলের ভেতরে আছে, ওই হাফও কিন্তু কাজ করতেছে। সো এইখানে টোটাল ইফেক্টিভ পয়েন্ট হচ্ছে 2, যেটা কিন্তু 1 থেকে বেশি, তাই এটা নন প্রিমিটিভ ইউনিট সেল।